Thank you and welcome all again to my class. আজকে আমরা মাধ্যমিক গণিতের গণিত প্রকাশ বইয়ের পাটিগণিতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের ভিএসএ এবং এসএ নিয়ে আলোচনা করব। প্রথমেই সরল সুদ কষা 47 পেজে রয়েছে সরল সুদ কষার ভিএসএ। 1 নম্বরে রয়েছে বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ ক্যাপিটাল আই হলে নিচের কোন অপশনটি সঠিক? আমরা জানি যে মোট সুদ যদি আই হয়, সেই আই আসলের সঙ্গে বা মূলধনের সঙ্গে সরল অনুপাতে থাকে। আই সুদের হারের সঙ্গে বার্ষিক সুদের হারের সঙ্গে সরল সম্পর্কে থাকে। আই সময়ের সঙ্গে সরল ভেদে থাকে। এখান থেকে আমরা বার করতে পারি আই ইকুয়ালস টু পিআরটি বাই 100, বা বজ্রগুণন যদি করি তাহলে পিআরটি ইকুয়ালস টু 100 ইন্টু আই। তো নিচে যে অপশনগুলি রয়েছে, এ আই ইকুয়ালস টু পিআরটি, বি পিআরটি আই ইকুয়ালস টু 100, সি পিআরটি ইকুয়ালস টু 100 ইন্টু আই। তাহলে অপশন সি আমরা পেয়ে গেছি। এখানে পিআরটি ইকুয়ালস টু 100 ইন্টু আই, আর ডি কোনোটাই নয়। তাহলে 1 নম্বরে সঠিক উত্তর কোনটি? অপশন সি, পিআরটি ইকুয়ালস টু 100 ইন্টু আই। কোনো মূলধন আসল একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে 30 বছরে, না 35 বছরে, না 40 বছরে, না 45 বছরে। 20 বছরে দ্বিগুণ হয়। একটা মূলধন 20 বছরে সরল সুদে দ্বিগুণ হয়ে যায়, সুদে আসলে ডবল হয়ে যায়। অর্থাৎ যত আসল ছিল, যত মূলধন ছিল, সুদও তত হয়েছে, তাই পরিমাণটা ডবল হয়ে গেছে। অর্থাৎ আসল যদি পি হয় তাহলে সুদও হয়েছে পি, তাই দুটো মিলে সুদ আসলে 2p হয়ে গেছে। অর্থাৎ ডবল হয়ে যাওয়া আসল যত সুদ তত। তো আমরা 2 নম্বরে মূল সূত্র হচ্ছে আই ইকুয়ালস টু পিআরটি বাই 100। এটা হচ্ছে সরল সুদ কষার মূল ফর্মুলা। এখানে আই কত? যেহেতু ডবল হয়ে গেছে তাই আসল যত, সুদও হয়েছে তত, তাই ডবল হয়ে গেছে। তাই সুদে আমরা পি ধরব, আসলেও পি, রেট অফ ইন্টারেস্ট। আর সময় কত লেগেছে ডবল হতে? 20 বছর, তাই 20 বাই 100। এবার কি বলছে যে তাহলে 20 বছরে যদি ডবল হয় তাহলে কত বছরে 3 গুণ হবে? দ্বিগুণ হতে 20 বছর লেগেছে, তাহলে 3 গুণ হতে কত বছর লাগবে? 3 গুণ যদি হয় সুদে আসলে, তার পি থাকলে 3p হবে। তো পি হচ্ছে আসল আর সুদে আসলে 3p, তাহলে সুদ কত? 3p মাইনাস পি, অর্থাৎ 2p। তাহলে আমরা এরকম ফর্মুলা আরেকটা লিখতে পারি, 2p ইকুয়ালস টু পি আর কত বছরে ধরলাম? টি বছরে বাই 100। তাহলে ডবল হয়েছিল, সুদ হয়েছিল পি, আসল ছিল পি, দুজনে মিলে ডবল। তাহলে পি ইকুয়ালস টু পি আর 20 বছরে, তাই 20 বাই 100। আর পরের বার কি বলছে? কত বছরে 3 গুণ হবে? 3 গুণ হবে কি? আসল যদি পি হয়, সুদ হবে 2p, পি আর 2p মিলে 3p, পি এর 3 গুণ, তাই সুদ হচ্ছে 2p। কত বছরে? ধরলাম টি বছরে। আর সুদের হার 2 জায়গাতে একই, আসল 2 জায়গাতে একই, তাই এখান থেকে আর এর মান বার করে আমরা এখানে বসিয়ে টি এর মানটা বার করতে পারি যে কত বছরে 3 গুণ হচ্ছে। কিন্তু যেহেতু 2 জায়গাতেই রেট অফ ইন্টারেস্ট একই, সুদের হার একই, আসল একই, তাই আর এর মান বার না করে আরকে আমরা অপনয়ন করে নিতে পারি এটাকে ভাগ করে। তাই যদি এটাকে আমরা এটা দিয়ে ভাগ করি, অর্থাৎ 2p বাই পি করি, তাহলে 2p আছে
PRT বাই 100 আর P আছে PR 20 বাই 100 বা 2 ইকুয়ালস টু উপরে PR নিচের PR কাটা যাচ্ছে, উপরে নিচে আছে 100, উল্টে দিলে নিচের 100 উপরের 100 কাটা যাবে, তাহলে থাকবে শুধু 1/20 ও T/20 বা T ইকুয়ালস টু 40। 40 বছরে। MCQ 3, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার 5% না 10% না 15% না 20%। মনে রাখতে হবে মূলধন যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে বছর আর সুদের হার বার করার চমৎকার নিয়ম হচ্ছে 100কে যত বছরে দ্বিগুণ হচ্ছে বছর দিয়ে ভাগ করো, 100কে যদি বছর দিয়ে ভাগ করি তাহলে সুদের হারটা পেয়ে যাব, আর 100কে যদি সুদের হার দিয়ে ভাগ করি তাহলে বছরটা পেয়ে যাব। 10 বছরে দ্বিগুণ হয়, তাহলে 100কে 10 দিয়ে ভাগ করব, 10 বছর, তাহলে কি পাবো? উত্তর হবে 10, সেটা হচ্ছে সুদের হার। বছর দিয়ে ভাগ করলে সুদের হার, সুদের হার দিয়ে ভাগ করলে বছর পাবো। তাহলে আমরা 3 নম্বর অঙ্কটি 10 বছরে মূলধন দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে বার্ষিক সরল সুদের হার কত পার্সেন্ট? 100কে 10 দিয়ে ভাগ করব, 10%, অপশন বি সঠিক উত্তর। আমরা জানি I ইকুয়ালস টু PRT বাই 100, দ্বিগুণ হয় মানে যত আসল ততই সুদ, তাহলে P ইকুয়ালস টু PRT এর মান দেওয়া আছে 10 বছর, PP কাটছে, তাহলে R ইকুয়ালস টু 10, তাহলে 10%। MCQ 4 নাম্বার, X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরে সুদ X টাকা, রেট অফ ইন্টারেস্ট X%, সময় X বছর, মোট সুদ X টাকা, তাহলে মূলধনের পরিমাণ নিচের কোনটা? যেহেতু 1 নম্বরের এগুলো ভিএসএ, তাই ডিটেলস না করে শর্টকাটে করব। আমরা জানি I ইকুয়ালস টু PRT বাই 100। I বলতে মোট সুদ, বলেছে X টাকা, আসল বার করতে হবে, রেট অফ ইন্টারেস্ট বলেছে X%, সময় বলেছে X বছর, তো P এর মান দরকার, তো P বার করব, তাহলে P ইকুয়ালস টু 100x বাই x ইন্টু x, বা P ইকুয়ালস টু 100 ডিভাইড বাই x, তাহলে এত টাকা। তাহলে 4-এর সঠিক উত্তর অপশন সি, 100 বাই x টাকা। MCQ V5, বার্ষিক R% সরল সুদের হারে, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? সুদের হার বার্ষিক R%, সময় n বছর, মোট সুদ PNR বাই 25, তাহলে মূলধন এর পরিমাণ কত, মানে আসলের পরিমাণ কত? তো মূলধনের পরিমাণ এখানে যেহেতু মোট সুদে P আছে, তাই মূলধনটা আমরা X ধরে নেব। ধরি মূলধন X টাকা, অতএব I ইকুয়ালস টু PRT বাই 100, P বলতে X আর T বলতে কি বলেছে? n বছর, PRT বাই 100, তাহলে I ইকুয়ালস টু X আর n বাই 100। I এর মান কত বলে দেওয়া আছে? PNR বাই 25। I এর মান বলেছে PNR বাই 25
ইকুয়ালস টু এক্স এন আর বাই 100। এক্সের মান বার করব, বা এখান থেকে যদি এখানে চলে যাই, এক্স ইকুয়ালস টু 100 PNR, 100 PNR, আর এখানে এক্স ছাড়া বাকিগুলা 25 NR এদিকে গিয়ে ভাগ হবে, NR কাটলো, 25 4 100, বা এক্স ইজুকাল টু 4P। তাহলে 5-এর সঠিক উত্তর মূলধনের পরিমাণ হচ্ছে 4P, অপশন বি। এবার বি, সত্য না মিথ্যা লেখো। 1 নম্বরে আছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। সত্যি, যে ব্যক্তি প্রথমে টাকা ধার নেন তাকে বলা হয় অধমর্ণ, তাই বি এর 1 নম্বরটি হচ্ছে সত্য। 2 নম্বরে কি বলেছে, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার মানে পি এবং আর একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। মোট সুদ সরল অনুপাতে থাকে, ব্যস্ত অনুপাতে থাকে না। মোট সুদ সর্বদাই সময়ের সঙ্গে, আসলের সঙ্গে, সুদ রেট অফ ইন্টারেস্ট সুদের হারের সঙ্গে সরল সম্পর্কে থাকে, কিন্তু এখানে বলছে ব্যস্ত সম্পর্কে, ব্যস্ত সমানুপাতে থাকে, মানে এটি মিথ্যা। এবার সি, শূন্যস্থান পূরণ করি। যে ব্যক্তি টাকা ধার দেন, যে দিল, তাকে ড্যাশ বলে। ড্যাশে কি বসবে? উত্তমর্ণ, তাকে উত্তমর্ণ বলে। 2 নম্বরে কি বলছে, বার্ষিক R/2% সরল সুদের হারে 2P টাকার টি বছরের সুদ আসল ব্র্যাকেটের মধ্যে রয়েছে 2P প্লাস ড্যাশ। আমরা জানি মোট সুদ PRT/100, এটা ফর্মুলা, কিন্তু এখানে P এর মানটা 2P করে দিয়েছে আর আর এর মানটা R/2 করে দিয়েছে। সবই যেহেতু একসঙ্গে গুণ হবে, তাহলে P এর জায়গায় 2P, আর এর জায়গায় R/2, নিচের 2 আর উপরে 2 কেটে গিয়ে PRT/100ই হবে। তাই সুদ আসল মানে আসল হচ্ছে 2P আর সুদ হবে PRT/100, মিলে 2P প্লাস PRT/100, এটি হবে শূন্যস্থানে, তাই এটি বসবে। 3 নম্বরে আছে, 1 বছরে আসল সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? সরল সুদের হার ড্যাশ। 1 বছরে আসল আর সুদ আসলের অনুপাত 8:9, মানে আসল যদি হয় 8 টাকা, সুদে আসলে 9 টাকা, তখন সুদ কত? 1 টাকা। 8 টাকায় 1 টাকা সুদ বছরে, তাহলে 100 টাকায় কত? তাহলে 100কে আমরা 8 দিয়ে ভাগ করব। 100কে 8 দিয়ে ভাগ করলে আমরা পাবো 12.5%। এরপরে 22-এ রয়েছে এসে। 1 নম্বর, কোনো মূলধন বার্ষিক 6.1% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। দ্বিগুণ হবে, তাহলে কি করব? 100কে পার্সেন্টেজ দিয়ে ভাগ করব, তো বছর পাবো। কত বছরে দ্বিগুণ, তাই 100কে পার্সেন্টেজ দিয়ে ভাগ। যদি বলতো কত হারে সুদের রেট কত, তাহলে 100কে বছর দিয়ে ভাগ। I ইকুয়ালস টু PRT/100, দ্বিগুণ হবে মানে IOP, যত আসল ততই সুদ। রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 6.1/4 মানে 25/4, টিটা তো বার করব, /100, তাহলে T ইকুয়ালস টু PP কাটছে 100 /25/4, এখানে 25, উপরে গিয়ে 4 হবে, 25 4 100,
টি ইকুয়ালস টু 16 বছর। তাহলে উত্তর হচ্ছে 16 বছরে দ্বিগুণ হবে। 2 নম্বর, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় বার্ষিক সুদের হার 4% থেকে কমে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কমে গেল। মূলধন কত? তাহলে 4% ছিল, তাহলে পিআরটি বাই 100 করে যত টাকা সুদ ছিল, আসল তো পাল্টায় না, 3.34% পার্সেন্টেজ কমে যাওয়ায় দুটা সুদের বিয়োগ করলে 60 টাকা হয়। তাই আমরা পিআরটি বাই 100 আর এই প্রথম মান মাইনাস পিআরটি বাই 100 আর এর দ্বিতীয় মান বসালে 60 টাকা হয়। সেখান থেকে পি এর মান কত আমরা উদ্ধার করব। তাহলে পি R1 মাইনাস R2 পিআরটি বাই 100 ইকুয়ালস টু 60 টাকা বলেছে। তাহলে পি R1 R2 হচ্ছে 4 থেকে 3.3 4 3 12 15 বাই 4, টি হচ্ছে 1 বছর বাই 100 ইকুয়ালস টু 60। তাহলে পি 1/4 ইকুয়ালস টু 2টা 0 বা পি ইকুয়ালস টু 6 4 24,000 টাকা। অতএব মূলধন 24,000 টাকা। 3 নম্বর, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হারে 25 অংশ হবে তা নির্ণয় করো। সুদের হার কত, রেট অফ ইন্টারেস্ট আর এর মান কত, যদি 4 বছরে সুদ আসলের 8/25 অংশ হয়। তাহলে আসল আমরা পি ধরে নেব, আসল পি। অতএব সুদ আসলের কত 8/25, তাহলে 8/25 তার সঙ্গে পি গুণ করলাম, সময় কি দেওয়া আছে, টি ইকুয়াল টু 4 বছর, আর ইকুয়ালস টু কত। তো আমরা জানি আই ইকুয়ালস টু পিআরটি বাই 100, এখানে মানগুলি বসাবো। আই ইকুয়ালস টু 8p/25, পি বলতে পি, আর বলতে আর এর মান বার করব, টি বলতে 4 বছর, এদিকে উপরে পি আছে ওইদিকে উপরে পি আছে, গুণাকারে তাই কেটে গেল। তাহলে আর ইকুয়ালস টু কত হবে, 100 গুণন 8, কোনাকুনিটা উপরে লিখলাম, আর আর এর সঙ্গে 25 আর 4 গুণ ছিল, উপরে গিয়ে ভাগ হয়ে যাবে, তাই 25 আর 4 গিয়ে ভাগ হবে, 4 2 8, 25 4 100 বা আর ইকুয়াল টু 8। প্রশ্নটা কি আছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত। তাহলে উত্তর হবে শতকরা বার্ষিক সরল সুদের হার 8 টাকা। যেহেতু শতকরা আছেই তাই ওখানে পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই, তাহলে 8 টাকা। 4 নম্বরে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, রেট অফ ইন্টারেস্ট কত হলে কোনো একটা টাকার কোনো একটা মূলধনের 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। 4 নম্বর, ধরি সুদ আসল বা আসল ধরে করলেও হবে, সুদ আসল
পি টাকা। অতএব সুদ কি বলেছে? সুদ আসলের 2/5 অংশ। সুদ আসলের 2/5 অংশ। সুদ আসল পি না ধরে এক্স ধরা উচিত, কারণ আমরা আসলকে পি ধরি সবসময়। তাহলে 2/5 অংশ তাহলে সুদ আসল x টাকা ধরেছি। সুদ তাহলে প্রশ্ন অনুযায়ী 2x/5। তাহলে সুদ আসল x আর সুদ হচ্ছে 2x/5। তাহলে আসল কত? আসল সমান x থেকে 2x/5 বিয়োগ। তাহলে x থেকে 2x/5 বিয়োগ করলে 3x/5 এত টাকা হয়। অতএব আমরা জানি I ইকুয়ালস টু PRT/100। I মানে 2x/5, P মানে 3x/5, আর T কত দেওয়া আছে? 10 বছরে। তাহলে এবার যদি আমরা আর এর মান বার করি, এখান থেকে কত হবে? 5টা নিচে আসবে 50, x কাটছে দুই দিক থেকে, 50 2 100, আর এদিক থেকে 5 3 15। তাহলে 5 2 10 20, বা আর ইকুয়ালস টু 6 × 2 = 3। অর্থাৎ সরল সুদের হার কত টাকা? 6 × 2 = 3 এত টাকা। 5 নম্বর, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করো। তাহলে 5 নম্বরে দেওয়া আছে আর ইকুয়ালস টু 5%, মাসিক সুদ 1 টাকা। তাহলে বছরের সুদ 12 টাকা। মাসে যদি 1 টাকা হয়, বছরে 12 টাকা সুদ। কি বলেছে? তাহলে কত টাকা? পি সমান কত? আমরা জানি I ইকুয়ালস টু PRT/100। I দেওয়া আছে 12 টাকা, পি বার করব। আর এর মান 5%, টি বলতে 1 বছরে, যেহেতু 12 দিয়ে গুণ করেছি, /100। পি ইকুয়ালস টু 100 × 12, আর এর সঙ্গে পি এর সঙ্গে আছে 5, 5 2 10, পি ইকুয়াল টু 240। তাহলে উত্তর কী হবে? কত টাকার মাসিক সুদ 1 টাকা? তাহলে আসল বা মূলধন 240 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। সরল সুদ কষায় আমরা জানি যে আসল স্থির থাকে, সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুদ পরিবর্তিত হয়। কিন্তু চক্রবৃদ্ধি সুদে আসল স্থির থাকে না, সুদেরও সুদ দিতে হয়। অর্থাৎ প্রথম বছরের যা সুদ, প্রথম পর্বের যা সুদ, সেটি আসলের সঙ্গে যুক্ত হয়ে নতুন আসল, পরিবর্তিত আসল নির্ধারিত হয়, এবং দ্বিতীয় পর্বে সেই পরিবর্তিত আসলের আবার সুদ হয়। এক কথায় সুদেরও সুদ দিতে হয়, আসল স্থির থাকে না এই চক্রবৃদ্ধি সুদে বা সমহার বৃদ্ধি বা হ্রাসে। তো আমরা প্রথমে এমসিকিউ করব। 1 নম্বরে রয়েছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার রেট অফ ইন্টারেস্ট এ সমান না বি অসমান, সি সমান অথবা অসমান উভয়ই, ডি কোনোটাই নয়। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার
সমানও থাকতে পারে অথবা অসমানও হতে পারে। প্রথম বছর 5% সুদ, তারপরের বছর 7% সুদ, সুদের হার পাল্টে যেতেই পারে। তাই সঠিক উত্তর হবে অপশন সি, সমান অথবা অসমান উভয়ই। সমান অথবা অসমান উভয়ই। এরপরে এমসিকিউ 2, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে না। অপশন বি, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, সঠিক। সি বলছে প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, তা নয়। ডি কোনোটাই নয়। চক্রবৃদ্ধি সুদের মূল মন্ত্রই হলো প্রত্যেক বছর আসল পাল্টে পাল্টে যাবে। প্রতিটা পর্বে যে সুদ হবে সেটা আসলের সঙ্গে যুক্ত হয়ে নতুন আসল তৈরি হবে, অর্থাৎ প্রতি বছর আসল পাল্টে পাল্টে যায়। এমসিকিউ 3, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা হবে। আমরা সববৃদ্ধিমূলের ফর্মুলা জানি। সববৃদ্ধিমূল মানে বৃদ্ধির সহিত মূল বা আসল। তো যদি পি হয় আসল, তাহলে চক্রবৃদ্ধি হার যদি r% হয়, তাহলে n বছরে সববৃদ্ধিমূলের ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 + r/100⁴ n হচ্ছে বছর বা মোট পর্ব সংখ্যা। তো এখানে কি বলেছে, বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r%। এখানে বলেছে 2r%, তাহলে আর লিখবো না, আর এর জায়গায় হবে 2r%। n বছর পর জনসংখ্যা কত হবে, তাহলে n বছর nই থাকলো। এখানে 2 আর 100 কাটাকুটি যাবে, 50 হবে, তাহলে p × 1 + r/50⁴ n। কত নম্বর অপশনে রয়েছে এটা সববৃদ্ধিমূল বা n বছর পর জনসংখ্যা হবে? অপশন বিতে আছে। তাহলে 3 এর সঠিক উত্তর অপশন বি, p × 1 + r/50⁴ n। এরপর আছে এমসিকিউ 4, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর মেশিনটির দাম 2r% হারে হ্রাস হয়, তাহলে 2n বছর পরে মেশিনটির দাম কত হবে? বর্তমান দাম 2p, 2n বছর পর 2r% হারে যদি কমে যায়, তাহলে 2n বছর পর কি মূল্য হবে? তা 4 নম্বরেও আমরা কীভাবে করব? 2n বছর পরের দাম হবে বা মূল্য হবে, কি বলেছে, মেশিনের দাম হবে কত? আসল হচ্ছে 2p, হ্রাস পাচ্ছে দাম যত পুরাতন হচ্ছে, তাই মাইনাস r/100, আর হচ্ছে পার্সেন্টেজ, কিন্তু এখানে 2r বলেছে, তো 2r/100 কত বছর পর? 2n বছর পর, তাই এখানে 2n দেব। অ্যাকচুয়ালি এখানে r/100 হয়, এখানে p হয়, এখানে n হয়, কিন্তু আসলটা বলেছে p না 2p, তাই p এর জায়গায় 2p বসালাম। হ্রাস পাচ্ছে r% হারে না 2r% হারে, তাই r এর জায়গায় 2r বসালাম। এখানে বছর বা পর্ব n বসে, কিন্তু এখানে বলছে 2n বছর, তাই এখানে 2n বসালাম। এই সমস্ত করে কি উত্তর আসছে? 2p 1 - r/50 × 2n। এটা কত নম্বর অপশনে আছে? এটা আছে অপশন ডি, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এক দুইগুলা রোমানে আছে। পাঁচ নম্বর, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 121 টাকা পেলেন, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে 5 নম্বরে পেয়েছে 121 টাকা, জমা রেখেছিল কত? 100 টাকা, তাহলে আসল 100 টাকা, এটা সববৃদ্ধিমূল। 1 + রেট অফ ইন্টারেস্ট কত বার করতে হবে,
2 বছর পর r/100, 2 বছর পর তাই এখানে 2 বসলো, 1 + r/100 স্কোয়ার ইকুয়ালস টু 121/100, 121/100 মানে 11/10 স্কোয়ার, 1 + r/100 স্কোয়ার ইকুয়ালস টু 11/10 স্কোয়ার। দুই দিক থেকেই বর্গমূল করলে 1 + r/100 ইকুয়ালস টু 11/10 বা r/100 ইকুয়ালস টু 11/10 - 1 বা r ইকুয়ালস টু 1/10 × 100 বা r ইকুয়ালস টু 10। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত? 10%। তো সঠিক উত্তর অপশন এ, 10%। এবার সত্য না মিথ্যা লিখতে হবে। বি এর 1 নম্বরে রয়েছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম, আসল নির্দিষ্ট, সুদের হার নির্দিষ্ট, তাহলে চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হয়, কম হয় না। কিন্তু এখানে বলছে চক্রবৃদ্ধি সুদ কম, সরল সুদ বেশি, এটা ভুল বলছে। তার মানে 1 নম্বরটা হচ্ছে মিথ্যা। যদি সুদের হার আর আসল একই থাকে তাহলে চক্রবৃদ্ধি সুদ নির্দিষ্ট সময়ের জন্য বেশি হবে সরল সুদের চাইতে। নির্দিষ্ট সময়টা যদি 1 বছর হয় তাহলে সমান হয়ে যায়। 2 নম্বরে বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। সঠিক কথা বলেছে, আসল পরিবর্তিত হয়, সুদ গিয়ে আসলের সঙ্গে যোগ হয়, নতুন আসল তৈরি হয়, তাই আসলটা পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। 2 নম্বর হচ্ছে সত্য। এরপরে সি, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর রয়েছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ আর সরল সুদের পরিমাণ ড্যাশ। যদি বার্ষিক শতকরা সুদের হার হয়, মানে পর্ব 1 বছর হয়, তাহলে নির্দিষ্ট পরিমাণ টাকার সরল সুদ 1 বছরে আর 1 বছরে চক্রবৃদ্ধি সুদ পরস্পর ড্যাশ। পর্ব 1 বছর, তাই প্রথম বছরে সুদের হিসাব ওই সরল সুদ কষার মতোই হবে, চক্রবৃদ্ধি সুদেরও সরল সুদেরও, কিন্তু 1 বছর পর আসলটা পাল্টে যাবে, যেহেতু সুদ এসে জমা হবে চক্রবৃদ্ধি সুদের জন্য। সরল সুদে আসল স্থির থাকবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদে আসলটা পরিবর্তিত হবে। তাহলে এখানে কি হবে? 1 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদের পরিমাণ আর সরল সুদের পরিমাণ ড্যাশ মানে সমান। তাহলে সি এর 1 নম্বরটা এখানে হবে সমান। পুরো লাইনটা পরীক্ষায় লিখবে, আমি শুধু শূন্যস্থানটা লিখছি। সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে, সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটিকে ড্যাশ বৃদ্ধি বলে। সমান হারে বৃদ্ধি হচ্ছে তো সমহার বৃদ্ধি। তিন নম্বরটা উল্টো কথা বলেছে, সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমহার হ্রাস। একই রেটে কমে যাচ্ছে তাই সমহার হ্রাস, সমহার হ্রাস। এরপরে এসে 17 নম্বরে 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? সবৃদ্ধিমূল বলছে 441, আমরা জানি সবৃদ্ধিমূল তার ফর্মুলা হচ্ছে p × 1 + r/100⁴n। যদি আসল p হয়, চক্রবৃদ্ধি সুদের হার r হয়, বছর বা পর্ব n হয়। তো এখানে দেওয়া আছে চক্রবৃদ্ধি সবৃদ্ধিমূল মানে চক্রবৃদ্ধি সুদ আর মূল মিলে 441 টাকা, আর আসল কত? 400 টাকা।
আর এর মান কত বার করতে হবে। বছর কত, 2 বছর। ওয়ান প্লাস আর বাই 100 হোল স্কোয়ার ইকুয়ালস টু 400টা এপারে গেলে ভাগ হয়ে যাবে, মানে 441/400 হবে। এদিকে স্কোয়ার এদিকেও স্কোয়ার করবো, 441 মানে 21-এর স্কোয়ার, 400 মানে 20-এর স্কোয়ার, তাই 21/20 হোল স্কোয়ার। এবার দুদিক থেকেই স্কোয়ার বাদ দিলে আর বাই 100 ইকুয়ালস টু 21/20, 1টা উপরে যাবে -1, তাহলে আর ইকুয়ালস টু 1/20, 100টা গিয়ে ওদিকে গুণ হবে, এদিকে ভাগ ছিল। আর ইকুয়াল টু 5। প্রশ্নটা কি আছে, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত, 5 টাকা। 2 নাম্বার, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে একটা ফিক্সড চক্রবৃদ্ধি সুদের হার রয়েছে, তাতে কিছু পরিমাণ টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা লেখো। বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হার রয়েছে, তাতে কিছু টাকা n বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে কত বছরে 4 গুণ হবে। আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সমান আসল 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। তাহলে কি হচ্ছে, আসল যদি p হয় তাহলে p ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, n বছরে দ্বিগুণ হয়েছে মানে 2p হয়েছে প্রথম শর্ত অনুযায়ী, তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2। ধরি x বছরে 4 গুণ হবে, তাহলে ফর্মুলাটা কী হবে, p ইন্টু 1 প্লাস আর বাই 100, যেহেতু আসলটা p আছে, চক্রবৃদ্ধি সুদের হার নির্দিষ্টই রয়েছে, x বছরে 4 গুণ, তাই এখানে x বসলো n এর জায়গাতে, 4 গুণ হবে মানে 4 ইন্টু p হবে সব বৃদ্ধিমূল। এখান থেকে দুই দিক থেকে p বাদ যাচ্ছে, তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 4। 4কে লিখতে পারি 2 এর স্কোয়ার, এবার 2 বলতে এই মানটা, তাই লিখব 2 এর পরিবর্তে আর বাই 100 টু দি পাওয়ার n। এটা হলো 2 এর পরিবর্তে 2 এর স্কোয়ার আছে, তার মানে এটার স্কোয়ার আছে। এবার 2 যদি ভিতরে নিয়ে আসি তাহলে 2n হবে, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2n বা x ইজ ইকুয়াল টু 2n। যেহেতু নিধান বা বেসগুলি সমান, পাওয়ারগুলিও সমান, অর্থাৎ x ইকুয়ালস টু 2n, তাহলে কত বছরে 4 গুণ হবে, উত্তর হচ্ছে 2n বছরে 4 গুণ হবে। 3 নম্বর, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। তাহলে আসল কত হবে, যদি 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হয়, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 615 টাকা। যদি আসল p হয় তাহলে আমরা জানি p ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু, এখানে হবে 615 বা চক্রবৃদ্ধি সুদ। এটা সমূল চক্রবৃদ্ধি হচ্ছে p ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এখানে সমূল চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মূল, অর্থাৎ এখানে সুদও আছে মূলটাও আছে, তো এখান থেকে যদি মাইনাস পিকে বাদ দিয়ে দিই, মানে আসলটাকে মূলটাকে বাদ দিয়ে দিই, তাহলে বিয়োগ করলে কি পাওয়া যাবে, শুধু চক্রবৃদ্ধি সুদ।
এবার পি, এখানেও পিটা একবারে বাইরে নিয়েছি, তাই পি বাইরে আসছে, এখানে 1 হয়ে গেছে। এবার কার মান বার করতে হবে? পি এর মান বার করব আমরা। আর এর মান আছে 5%, টি আছে 2 বছর, তাহলে পি এর মান বার করব। আর এর মান 5%, সময়ের এন হচ্ছে 2 বছর, আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 615 টাকা। তাহলে পি 20 আর 1 21, 21/20 তাহলে এটা হচ্ছে 441/400 -1 = 615। পি এটা উপরে গেলে 615, 400 গুণ হবে, 441 থেকে 400 বিয়োগ করলে উপরে 41 হয়, 41টা নিচে এদিকে গিয়ে ভাগ হবে, এটা হবে 15, 15 কে 15, 15 4 60, 61, তাহলে 15 4 60, দুটো শূন্য। উত্তর আসল 6000 টাকা। 4 নম্বর, প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য ভি টাকা, তাহলে n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল? প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হচ্ছে, সমাহার হ্রাস, তাহলে n বছর পর মেশিনের মূল্য কমে হয়েছে ভি টাকা, n বছর পূর্বে তাহলে কত ছিল? ধরি n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল পি টাকা, তাহলে সমাহার হ্রাস, এখন n বছর পর মূল্য কমে গিয়ে হয়েছে ভি টাকা, তাহলে পি ছিল আসল 1 - R/100 n বছরে, তাহলে পি এর মান কত? এখানে আছে গুণ, এই পার্টটা এদিকে গেলে ভাগ হবে, নিচেরটা উপরে উঠলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, যা ছিল তাই, পাওয়ার ছিল n, সেটা হয়ে গেল -n, তাহলে এটা হচ্ছে উত্তর। 5 নাম্বার, প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি হলে, সমাহার বৃদ্ধি, n বছর পরে জনসংখ্যা পি হয়, পি দেওয়াই আছে, তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করো। n বছর পূর্বে জনসংখ্যা ধরি x, যেহেতু পি ধরবো না, এখানে পি বলে দিয়েছে পরে, ধরি n বছর পূর্বে জনসংখ্যা x ছিল, সমাহার বৃদ্ধি পেয়ে এখন কত হয়েছে n বছর পরে? পি হয়েছে, তাহলে সমাহার বৃদ্ধি ফর্মুলা x 1 + R/100 টু দি পাওয়ার n, এটা উপরে গেলে ভাগ হয়ে যাবে, এটা উপরে উঠলে মাইনাস হয়ে যাবে, পাওয়ারে ছিল n, সেটা হবে -n, তাহলে এটা হচ্ছে n বছর পূর্বে জনসংখ্যা, পরে লিখে দিতে হবে। এবার অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস 16 এ MCQ। 1 নম্বরে রয়েছে, কোনো যৌথ ব্যবসায়ে 3 বন্ধুর মূলধন 200 টাকা, 150 টাকা, 250 টাকা হলে একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত হবে। এই অংশীদারি কারবারে 2 বা ততোধিক পার্টনার থাকে, অংশীদার থাকে, এবং প্রধান শর্ত সাধারণভাবে থাকে যে যেভাবে তারা মূলধন ব্যবসায় ব্যবহার করবে সেই মূলধনের অনুপাতেই তারা লভ্যাংশ গ্রহণ করবে। তাদের মূলধনের অনুপাত, মূলধন দিয়েছিল 200 টাকা, 150 টাকা, 250 টাকা, তার লভ্যাংশ কি হবে? তাহলে 200, 150,
250 এই অনুপাতে মূলধন দিয়েছিল, তাহলে এটার অনুপাত হচ্ছে 200, 150, 250। 10 দিয়ে ভাগ করলে 15, 25, এবার 5 দিয়ে ভাগ করলে 4, 3, 5। তাহলে এই হচ্ছে মূলধনের অনুপাত, অতএব এটি হবে লভ্যাংশের অনুপাত। তাহলে হচ্ছে বি নাম্বারটি সঠিক উত্তর, 4:3:5। 2 নাম্বার, শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত? 45 টাকা না 30 টাকা না 25 টাকা না 40 টাকা? মনে রাখতে হবে যে ব্যবসায় লাভ হলে মূলধনের অনুপাতে সেই লভ্যাংশ বন্টন হয় সাধারণভাবে, ঠিক সেরকম ক্ষতি হলেও ক্ষতিপূর্ণ মূলধনের অনুপাতে বন্টিত হবে। তো শুভেন্দু আর নৌসাদ 1500 আর 1000 টাকা দিয়েছে। শুভেন্দু নৌসাদ দিয়েছে কত? 1500 আর 1000 টাকা। তার 500 দিয়ে ভাগ করে 5 3 15, 5 2 1000, 3:2। অতএব যদি 75 টাকা ক্ষতি হয় তাহলে শুভেন্দুর ক্ষতি আনুপাতিক ভাগার শুভেন্দুর 5 টাকার মধ্যে 3 টাকা শুভেন্দুর, 5-এর মধ্যে 3 ভাগ, তাহলে 5-এর মধ্যে 3 ভাগ, তাহলে 75-এর মধ্যে কত ভাগ? তাহলে 45 টাকা শুভেন্দুর ক্ষতি হবে। কোথায় রয়েছে? অপশন এ। MCQ 3 কি রয়েছে? ফাতিমা, শ্রেয়া, স্মিতা তিনজনে 6000 টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করলো। 1 বছর পরে ফাতিমা, শ্রেয়া, স্মিতা যথাক্রমে 50, 100, 150 টাকা লাভ পায়। তাহলে স্মিতা ব্যবসায় নিয়োজিত করে। মনে রাখতে হবে মোট তারা 6000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে এবং তাতে যে লাভ হলো বছর শেষে ফাতিমা, শ্রেয়া, স্মিতা 50, 100, 150 টাকা করে পায়। লভ্যাংশ বন্টিত হয়েছে নিশ্চয়ই মূলধনের অনুপাতে। তাহলে মূলধনের অনুপাত কত হবে? ওই 50, 100, 150। কে গেছে? ফাতিমা, শ্রেয়া, স্মিতা। ফাতিমা, স্মিতা, শ্রেয়া লাভ পেয়েছে 50, 100, 150। 50, 100, 150, 1:2:3। তাহলে কি বলছে? স্মিতা ব্যবসায় নিয়োজিত করে। স্মিতার মূলধন লাভ যে অনুপাতে মূলধন সেই অনুপাতে। তো স্মিতা আছে ফাতিমা, শ্রেয়া, স্মিতা, মাঝখানে আছে শ্রেয়া, এখানে আছে স্মিতা। তাহলে স্মিতা লাস্টে আছে, তাহলে এখানে 6-এর মধ্যে 3 স্মিতা, 6-এর মধ্যে 3, তাহলে মোট 6000 টাকা দিয়ে মূলধন হচ্ছে 6000 টাকা। তাহলে 3000 টাকা স্মিতা দেয়। 3000 টাকা সঠিক উত্তর অপশন সি। মনে রাখতে হবে মূলধনের অনুপাত যেমন লাভ বা ক্ষতির বন্টন ঠিক সেরকম। এবার 4 নম্বর, অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য, বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করলো। ব্যবসায় মোট লাভ হলো 59 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন কত? মোট লাভ হলো 69 টাকা, বিমল পেল 46, তাহলে অমল কত? 4 নাম্বার, মোট লাভ 69, বিমল পেল, বিমলের লাভ হচ্ছে কত? 46 টাকা। অতএব অমলের লাভ 69 থেকে 46 বাদ দিলে 3 2 23 টাকা। অতএব লাভের বন্টন মূলধনের অনুপাত। অতএব
লাভের অনুপাত কত? আগে অমল আছে, তাহলে 23:46 1:2। তো যেটা লাভের অনুপাত সেটাই হচ্ছে মূলধনের অনুপাত বা সময়ের সাপেক্ষে কার্যকরী মূলধনের অনুপাত। অতএব প্রশ্ন অনুসারে অমল দিয়েছিল 500 টাকা 9 মাসের জন্য, আর বিমল দিয়েছিল কিছু টাকা 6 মাসের জন্য, x টাকা ধরলাম 6 মাসের জন্য। তো এটা হচ্ছে 1:2। 500 × 9/6x = 1/2, বা x = 500 × 9 × 2/6। 3 2 6, 3 3 9, 2 2 কাটলো, 3 5 15, বা x = 1500 টাকা। কত নম্বর অপশন আছে? 4-এর এ। তাহলে সঠিক উত্তর অ্যান্সার এ, 1500 টাকা। অর্থাৎ লাভের যে অনুপাত সেটাই মূলধনের অনুপাত। এখানে সময় বিচার্য, তাই সময় আর টাকাটা গুণ করে সময়ের সাপেক্ষে কার্যকরী মূলধনের অনুপাত সেটাই হচ্ছে লাভের অনুপাত। সেখান থেকে আমরা মূলধনটি বার করেছি। 5 নম্বর, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তো সময়ের সাপেক্ষে মূলধনের কার্যকরী অনুপাত পল্লবী আর রাজিয়া সময়ের সাপেক্ষে মূলধনের কার্যকরী অনুপাত। পল্লবী দিয়েছিল 500 টাকা, খেটেছে 9 মাসের জন্য। রাজিয়া দিয়েছে 600 টাকা, খেটেছে 5 মাসের জন্য। টাকা আর সময় মাস গুণ করব, টাকা আর মাস গুণ করব, তাহলে হচ্ছে 500 × 9 মানে ভাগ, 600:5, 0 0 0 0 কাটলো, 5 5 কাটলো, 3 2 6, 3 3 9, 3/2, 3:2। তাহলে 5-এর সঠিক উত্তর হবে অপশন এ, 3:2 অনুপাতে তাদের লভ্যাংশ বণ্টিত হবে। পরে বি, সত্য মিথ্যা। 1 নম্বর রয়েছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, 3 জন পার্টনার দরকার। অংশীদারি ব্যবসায় মিনিমাম 2 জন দরকার, 2 জনের বেশি হতেই পারে কিন্তু কমপক্ষে 2 জন, কিন্তু এখানে বলেছে কমপক্ষে 3 জন, তার মানে এটি হচ্ছে মিথ্যা। 2 নম্বর, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু 5 তো আসিফ 4, মানে রাজু বেশি। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। রাজু পেল 80 টাকা, আসিফ পাবে 100 টাকা। রাজুর যেহেতু মূলধন বেশি ছিল তাহলে রাজুই বেশি টাকা পাবে, কিন্তু এখানে উল্টা বলছে, তাই এটি মিথ্যা। এরপরে সি, শূন্যস্থান পূরণ করে। অংশীদারি কারবার ড্যাশ ধরনের। অংশীদারি কারবার 2 ধরনের। সি এর 1 নাম্বার, 2 ধরনের, সরল এবং মিশ্র। এখানে কি বলেছে? অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ পার্টনারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে সরল অংশীদারি কারবার বলে। ড্যাশে তাহলে কী বুঝবে? সরল। যদি সমান সময়ের জন্য পার্টনারগণ মূলধন প্রয়োগ করে কোনো শর্ত ছাড়াই সমান সময়ের জন্য, তাহলে সরল অংশীদারি কারবার। আর যদি ভিন্ন ভিন্ন সময়ের জন্য, কেউ 5 মাসের জন্য, কেউ 6 মাসের জন্য, কেউ 4 মাস আগে টাকা তুলে নিলেও, কেউ 5 মাস পরে আবার টাকা দিল নতুন করে, এরকম মিক্সচার হলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। তাহলে 2 নম্বরে হচ্ছে সরল অংশীদারি কারবার, 3 নম্বরে হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। 17 এসে 1 নম্বরে রয়েছে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত এত। বছরের শেষে ব্যবসায় মোট লাভ হয় 3700 টাকা। অ্যান্টনির লাভ কত হিসাব করি। সমীর, ইদ্রিস, অ্যান্টনির মূলধনের অনুপাত। তাহলে কী করবো? 6 5 4 লসাগু দিয়ে সবাইকে গুণ করবো। 6 5 4 লসাগু হচ্ছে 60, 6 5 30, 30-এর ডবল যদি 60 করি সব দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 60 দিয়ে সবাইকে গুণ, তাহলে এটা হচ্ছে 10। 60 দিয়ে গুণ করলে 12 5 60, 60 দিয়ে গুণ করলে
4/15 তাহলে এটা হচ্ছে অনুপাত। তাহলে এই অনুপাতে লভ্যাংশ বন্টিত হবে। অ্যান্টনি আছে লাস্টে, অ্যান্টনির লভ্যাংশ কত? 3700 টাকা মোট লাভ। অতএব অ্যান্টনির লভ্যাংশ সমীর, ইদ্রিস, অ্যান্টনির মূলধনের অনুপাত হচ্ছে 10, 12, 15। তো 10, 12, 22, 15, 37। 37-এর মধ্যে 15 হচ্ছে অ্যান্টনি, 15 ভাগ। তাহলে 15 ভাগ 37 ভাগের মধ্যে অ্যান্টনি। এই ভাগ এই আনুপাতিক ভাগার এই অনুপাতেই লাভ বন্টন হবে। 3700 মোট লাভ, তাহলে 3700 টাকা। 3700 100, তাহলে 1500 টাকা অ্যান্টনির লভ্যাংশ। 2 নম্বর, একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে পৃথা, রাবেয়া, জেসমিনের মূলধনের অনুপাত কত? 10 গুণ করলেই হবে। 2 নম্বর কি আছে? পৃথা রাবেয়ার মূলধনের অনুপাত 2:3, রাবেয়া জেসমিনের 4:5। অতএব পৃথা রাবেয়া জেসমিন মূলধনের অনুপাত 10 গুণ, শর্টকাট পদ্ধতি, 10 ভার্টিক্যালি এই বরাবর, তারপরে একবার কোনাকুনি ডায়াগোনালি একটা, তারপরে এইবার ভার্টিক্যালি এই বরাবর গুণ করব, এই বরাবর আর এই বরাবর। তাহলে 2 4 8, তারপরে এই বরাবর 4 3 12, তারপর উপর নিচে 3 5 15। এটাকে বলে 10 গুণ, শর্টকাট পদ্ধতি। তার পৃথা রাবেয়া জেসমিনের মূলধনের অনুপাত 8:12:15। 3 নম্বর, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত ছিল? মূলধন বার করতে বলেছে, তাহলে লভ্যাংশের অনুপাত থেকে মূলধনের অনুপাত ধরব। লভ্যাংশ কত? 1500 টাকার মধ্যে রাজীবের লাভ হয় 900 টাকা, মোট লাভ 1500 টাকা। রাজীবের লাভ 900 টাকা। অতএব আফতাবের লাভ 1500 মধ্যে 900 রাজীব পেয়েছে, তাহলে 600 পেয়েছে। অতএব লভ্যাংশের অনুপাত সমান 900:600, 300 দিয়ে ভাগ করলে 3:2। রাজীবের মূলধন দেওয়া আছে 6000 টাকা। ধরি আফতাবের মূলধন x টাকা, জানি x টাকা ধরে নিলাম। তাহলে রাজীবের মূলধন আর আফতাবের মূলধনের যে অনুপাত, তাদের লভ্যাংশের অনুপাত একই হবে। মূলধনের অনুপাতেই লভ্যাংশ বন্টন হয়েছে। অতএব 6000:x কে আছে আগে? রাজীব আগে, আফতাব পরে। এখানেও রাজীব আগে, আফতাব পরে, 3:2। x = কি বলতে বার করতে বলেছে? আফতাবের মূলধন কত? আফতাবের মূলধন 4000 টাকা। নেক্সট 4 নম্বর, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? তো 3 জনের মূলধনের অনুপাত, তাহলে লভ্যাংশের অনুপাত এটা হবে। অতএব 3 জনের ধরি মোট লাভ
এক্স টাকা, এটা বার করতে হবে। অতএব 3 জনের লাভের মধ্যে কি বলছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম। অতএব তৃতীয় ব্যক্তির লাভ 5, কতর মধ্যে 3 8 11 5 16, 16 ভাগের মধ্যে 5 ভাগ তৃতীয় ব্যক্তির, তাহলে 5/16 আনুপাতিক ভাগার, তার সঙ্গে এক্স গুণ করব, মাইনাস প্রথম ব্যক্তি 16 ভাগের মধ্যে 3 ভাগ, তার সঙ্গে এক্স গুণ করব, তাহলে এটা তৃতীয় ব্যক্তির লাভ, এটা প্রথম ব্যক্তির লাভ, বিয়োগ করলে হয় 60 টাকা। তো এক্স দিয়ে গুণ না করে এক্সকে কমন নিয়ে বাইরে রেখে দিই, তাহলে হচ্ছে 5 3 2/16, এক্স ইজুকাল টু 60, 2 8 16, এক্স ইজুকাল টু 60 ইন্টু 8, বা এক্স ইজুকাল টু 6 8 48, 480 টাকা। আনুপাতিক ভাগার করে প্রথম ব্যক্তির লাভ আর তৃতীয় ব্যক্তির লাভ বার করব, সেটা দিয়ে মাইনাস করলে 2 লাইন বেশি করলে সহজে বোঝা যাবে। 5 নাম্বার, জয়ন্ত অজিত কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে বছরের শেষে জয়ন্ত অজিত কুণালের যথাক্রমে লাভ হয় এত টাকা এত টাকা এত টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল? তাহলে জয়ন্ত অজিত কুণাল লাভের অনুপাত 800 1000 1200, লাভের অনুপাত 800 1000 1200। তাহলে এটাই হচ্ছে তাদের মূলধনের অনুপাত। জয়ন্ত ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল? জয়ন্তর মূলধন, যেটা লাভের অনুপাত সেটাই মূলধনের অনুপাত। তো জয়ন্তর মূলধন কত হবে? জয়ন্ত আছে প্রথমে, তাহলে প্রথমে 4, মোট হচ্ছে এখানে 4 5 9 6 15, 15 ভাগের মধ্যে 4 ভাগ জয়ন্ত পাচ্ছে লাভ। তাহলে 15 ভাগের মধ্যে 4 ভাগ যদি জয়ন্ত লাভ পায়, তাহলে মূলধনের মধ্যে 15 ভাগের মধ্যেও 4 ভাগ জয়ন্ত দিয়েছিল, তাহলে 4/15 আর মোট 15,000 টাকা, তাহলে হচ্ছে 15 1000 4000 টাকা। তো উত্তর হবে 4000 টাকা। ওকে, থ্যাংক ইউ।